দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ইসরাফিল রতন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসরাফিল রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে নাগরিক টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং নাগরিক টিভির যারা দর্শক আছেন, দর্শক শ্রোতা আছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে জাতীয় সংসদের নির্বাচনের ঢামাডোল, আর মাত্র 11 দিন বাকি ভোটের। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ কিংবা নাতে ভোট দিবেন, কিংবা আপনার প্রার্থীকেই কি বেছে নিতে পেরেছেন, নাকি এখনো চিন্তায় আছেন? আমরা সেটা নিয়ে কথা বলতে চাই আর জানাতে চাই যে আসলে হ্যাঁ বা না ভোট দিলে কি হতে চায় বা কি হবে। আমরা কি আসলে সিদ্ধান্ত নিতে পেরেছি এখনই যে আমরা হ্যাঁ বা নার পক্ষে ভোট দিব? আর এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই। ইসরাফিল রতন, আপনি প্রথমে জানতে চাই যে সবচেয়ে আলোচিত ইস্যুর মধ্যে এই বছর জাতীয় নির্বাচনের পাশাপাশি সবার ভিতরে আপনি জানেন যে জুলাই সনদকে ইস্যু নিয়ে হ্যাঁ কিংবা না ভোটের একটা প্রথমত সবাই একটা ব্যালটে ভোট দিবেন। এই বিষয়টা আসলে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আপনি এবং আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি মনে করি যে হা বা না ভোট, আমরা হা না শুনছি, হা বা না এর পিছনের যে গল্পটা আমরা অনেকেই অনুধাবন করছি না। আমি জানি না কতটুকু বা সচেতন, হা দিব কেন, না দিব কেন। আমরা হয়তো এলিট শ্রেণীকে যদি আমি ধরি, শিক্ষিত শ্রেণীকে যদি ধরি, এদের মধ্যে কনফিউশন আছে। আলটিমেটলি জুলাইয়ের যে সনদ, এই সনদের আকাঙ্ক্ষা কি কি, আকাঙ্ক্ষাতে পক্ষে আমরা হা ভোট দিচ্ছি, অথবা কোন আকাঙ্ক্ষাকে আমরা না ভোট, কোন আকাঙ্ক্ষা তৈরি হলে বা কোন আকাঙ্ক্ষা যদি বেশি থাকে সেটাকে আমি না বলবো। এইটা খুব বেশি যে জনগণ জানে আমি বলে বিশ্বাস কিছুটা কম, যদিও আমি অত্যন্ত বাস্তববাদী মানুষ। আমি যা বলবার চেষ্টা করি, মানে সমাজের যে রিফ্লেকশনটাই আমি চাই যে আলটিমেটলি যতটা আমরা জানছি কে ক্ষমতায় আসবে, মূল ইলেকশনে ক্ষমতা কে নেবে, তার চেয়ে আমার কিছু কম প্রচার হচ্ছে যে হ্যাঁ বা না ভোটের কার্যকারিতা। মানে গণভোটটার প্রচার কম আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে এটা মানে এর ভিতরে কি লুকায়িত আছে, মানে 24-এর যে আকাঙ্ক্ষা আপনারা দেখবেন, সেই আকাঙ্ক্ষার মধ্যে এটা আকাঙ্ক্ষাই কি রয়ে যাবে, নাকি পূরণের স্বপ্নের জন্য যে আরেকবার আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আসলে এটা চাই, হতেই হবে। আর এই জুলাই সনদের যে বাস্তবতা, এটা অবশ্যই প্রতিপালন আগে হবে। এই আগে বা পরে, এখন আগে হয়ে গেছে মূলত ক্ষমতার যে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় নিতে পারবে, কে দ্রুত। হ্যাঁ, এখানেই আমার কনফিউশন। যে আমি মনে করি যে জুলাই সনদের পক্ষে আমাদের যে আকাঙ্ক্ষা থেকে যে জুলাই বিপ্লব ঘটেছিল, যে জুলাই বিপ্লব যে কারণে ঘটেছিল আমরা সবাই জানি, না পাওয়ার বেদনাগুলো জানি, অনেক মা জানি তার সন্তান হারাবার কষ্ট, ভাই জানি তার বোন হারাবার, মানে এই যে কষ্টগুলো, সমৃদ্ধ যে কষ্ট, বা এই যে মানে ফাঁসিবাদী যে আচরণের যে ব্যথাগুলো আমরা সবাই জানি। কিন্তু এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষের হৃদয় উদ্বেলিত হয়েছে, আন্দোলিত হয়েছে, রক্ত দিয়েছে রাস্তায়। সেই আকাঙ্ক্ষাগুলোর যে জিস্ট মূলত জুলাই সনদ। এই জুলাই সনদ যদি সত্যিকার অর্থে আমার যদি প্রথম চাওয়া না হয়, আমি বিশ্বাস করি যে তাহলে আগামীর যে ক্ষমতার যে প্রদর্শন, এই শুধু প্রদর্শনই আমরা হয়তো দেখতে পাবো। সত্যিকারের জনগণের ইন্ডিভিজুয়াল মানুষকে আমি মনে করি প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সংঘবদ্ধ হয়ে যদি সেই আকাঙ্ক্ষার প্রতি যদি সমর্থন না জানায়, আমরা হা ভোটকে যদি না জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন, শুধু স্বপ্নই রয়ে যাবে। কিন্তু তাহলে আপনি কি এখানে বলবেন না যে এই যে হা এবং না ভোটের এই জায়গায় যে প্রচারণাটায় সরকারের ঘাটতি আছে, কিংবা কোনো ধরনের প্রপাগান্ডা আছে, এবং যারা এই প্রপাগান্ডার সাথে জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি না, তাদেরকে বলতে পারছি না, এই জায়গাটাতে আমি ঠিক সংকটটা কোথায়? সরকারকে আমি দোষারোপ করতে চাই না। সরকার ক্ষমতা প্রদর্শনের জন্য আমি বিশ্বাস করি আসে নাই। সমস্ত মানুষকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, এই বিচ্ছিন্নতা থেকে যেন একীভূত একটা শক্তি রাষ্ট্র গঠনের জন্যই। কিন্তু আমরা হয়েছে কি যে শুধু রাষ্ট্রের দায়িত্ব বললেই চলবে না, ইউনিকলি আমি আমার ব্যক্তিগত যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু কতটুকু পালন করছি। তারপরে দলীয় যে দায়িত্ব, সমস্ত দলের যে চাওয়ার ভিত্তিতে একটা জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের যে প্রচারণা,
এই যে কম মনে হচ্ছে যে সনদে আমরা কি কি বিষয় মানলাম আর কি কি বিষয় মানলাম না, এই বিষয়টা কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মধ্যে যতটা মানে প্রচারিত প্রসার হওয়া উচিত। কিন্তু আমার আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে, এখানে কি মানে কোনো এমন কোনোভাবে জুলাই সনদটাকে আমাদের সামনে যে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে আমরা যদি সহজভাবে সরলভাবে যদি উপস্থাপন করতে পারতাম তাহলে কি সাধারণ মানুষের জন্য সহজ হতো ব্যাপারটা, নাকি এই জায়গাটা থেকে আমরা কোনো ঘাটতি আছে কিনা? হ্যাঁ, সাধারণত সহজ হতোই, কিন্তু আমরা যারা নিজেদেরকে অসাধারণ ভাবছি তারাও কি আমরা বলতে পারবো যে হৃদয়ে যদি হাত দিয়ে বলি কি কি বিষয়ে আমরা একমত হয়েছি, কেন আমরা হ্যাঁ ভোট দেব অথবা না ভোট দেওয়া উচিত, এই বিষয়গুলো আমার কনফিউশন। এটা পার্সোনাল বিষয়, আমি কাউকে ছোট করছি না। মূলত আমাদের এই বিষয়টা, এই আকাঙ্ক্ষাকে আমরা একীভূত যদি না করতে পারি, অ্যাকোমোডেট যদি না করতে পারি, আলটিমেটলি আমরা যেসব দেশের সভ্যতা নিয়ে আমরা গর্ব করি বা করি, উদাহরণ দিই, ওইসব দেশের ওই মানবিক গুণাবলী অথবা রাষ্ট্রনীতি বা এই সব কিছু মিলে ওই পর্যায়ে যেতে আমাদের স্বপ্ন থেকে যাবে, আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে। আমরা যে চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানটার যে পূর্ণ ফসল আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু এই জায়গাতে আমার একটা প্রশ্ন, যে এই যে নানা ধরনের প্রপাগান্ডা, আমি বলছিলাম যে এই প্রপাগান্ডাগুলো যারা দেশ এবং বিদেশ থেকে ছড়াচ্ছে, এই বিষয়ে কি আমাদের কোনো নির্বাচন যতই এগিয়ে আসছে ততদিন কিন্তু আমরা এই প্রপাগান্ডাগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে মুক্তির উপায়টা কি আসলে? আপনি কোন এই যে ধরেন নানা অ্যাঙ্গেল নির্বাচনকে যতই আসছে তত, যে এই যে ধরেন আজকে বলা হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে 6 মাস এই সরকার আরো ক্ষমতায় থেকে যাবে, নানা ধরনের প্রপাগান্ডা আছে। এই জায়গা থেকে সরকার কি পদক্ষেপ নিতে পারে বা আমরা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি? আমি বিশ্বাস করি কোন প্রভাকাণ্ডার কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। এটা মানুষের হৃদয়ের আকুতি ছিল, সেই আকুতিগুলো সংঘবদ্ধ হয়ে এটা বিস্ফোরণ ঘটেছে। আমি বিশ্বাস করি যারা আমরা সচেতন আছি, সচেতন নাগরিক আছি, যারা সমাজ ভাবনা আছে, যারা মানে পরিবারের ভাবনা করে, ভালো মন্দ দিকটা দেখবে, তারা কোনো প্রভাকাণ্ডায় বিশ্বাস করবে না। আমি সচেতন নাগরিক হিসেবে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যে অনুভূতি, শিক্ষক আমি আসলে আমি কতটা সেটা পরের বিষয়, কিন্তু শিক্ষার্থী হিসেবে আমি এটুকু বলবো যে জুলাই বিপ্লব কোনো প্রভাকাণ্ডা না, এই আকাঙ্ক্ষা কোনো প্রভাকাণ্ডার অংশ নয়। অথবা আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করা উচিত। আমি এই জন্যই বলছি যে এই জন্যই হা ভোট যুক্ত হওয়া উচিত, কারণ হা ভোট যুক্ত হওয়া যায় ইন্ডিভিজুয়াল স্বার্থ এখানে মুখ্য নয়। আমরা ইদানিংকালে একটা দেখছি বা স্লোগান দেখছি যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। বিষয়টাকে মিল করতে হবে। আমরা যদি সত্যি ধারণ করি তাহলে আমি মনে করি ইন্ডিভিজুয়াল আমাদের যে চাওয়া, সেই চাওয়াটা গণ্য হবে। সামগ্রিক চাওয়াকে রিফ্লেক্ট করে হা ভোট, সেই সামগ্রিক চাওয়াকে অ্যাকোমোডেট করবে ওই একটা ক্ষমতা, যে ক্ষমতাকে আমি কথা দিয়েছিলাম জনগণকে, রাষ্ট্রকে বা রাষ্ট্রের মালিকরা সিদ্ধান্ত নিয়েছে দেশটা এভাবে চলবে, এমনভাবে চলা উচিত। আমি বিশ্বাস করি গতানুগতিক পলিটিক্স বাংলাদেশের জন্য আর সমীচীন হবে না, আরো বিব্রতকর অবস্থায় পড়বে বাংলাদেশ। আমরাও চাই যে হা ভোট মানুষ জানুক যে হা ভোটটা কি, এবং হা ভোটের মাধ্যমে যে দেশের পরিবর্তনটা আসবে সেই জিনিসটা সাধারণ মানুষের ভিতরে আমরা আরো বেশি করে প্রচারণার মাধ্যমে সেটা যাতে জানাতে পারে। সরকারকেও দায়িত্ব নিতে হবে, সেই সাথে গণমাধ্যমকেও এইটার দায়িত্ব নিতে হবে। তবে আমার একটা প্রশ্ন এই জায়গাটাতে, যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে হা ভোট এবং না ভোট নিয়ে আপনারা প্রচারণা চালান, কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন এটা বন্ধ করে দিয়েছে। এই বিষয়টা আসলে মানে কেন নির্দেশনা দেওয়া হলো, আবার কেন বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে এখানে আমার একটু দোতনা আছে, সমালোচনা করব না। এই যে কারণে কথা বলছি যে আমরা দলগতভাবে আমরা বলছি না, সাধারণ মানুষ এটা বুঝছে না, যার ফলে রাষ্ট্র হয়তো সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমার রাষ্ট্রের যে যারা খেদমতগার ওনাদেরকে দিয়েই তাহলে সেই খেদমত, কিন্তু সেটা কিছুটা ভুল। কেন তখন আবার পাবলিক পারসেপশন যাবে এটা মনে হয় রাষ্ট্রই চাচ্ছে বা সরকারি মনে হবে যে হ্যাঁ ভোটকে চাচ্ছে, আর আমরা কেউ চাচ্ছি না। এই কারণে আমি মনে করেছি নির্বাচন কমিশন এটা বা সঠিক কাজটি করেছে। এটা আমাদের বা দলগত চিন্তা, ব্যক্তিগত চিন্তা থেকেই এই
এই আকাঙ্ক্ষাকে মূলত তার মানে তো ধারণ করা সরকার উচিত। যে নির্দেশনা দিয়েছিল এটা অবশ্যই এই যে নির্বাচন কমিশন এক যেটা এটার পরিপন্থী না, এটার বিপরীত পরিপন্থী। মানে কারণ নির্বাচন কমিশন বলছে যে এটা সরকার দিতে পারে না, কারণ আপনি জানেন যে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা, যে কোনো ডিসিশন তারা নিতে পারে, সেই জন্য এটা না, সরকার তো কখনোই ডিকটেট করতে পারে না যে অমুক মার্কায় ভোট দাও। তাহলে অমুক মার্কায় যদি ভোট দেওয়ার যদি ডিকটেশন না দিতে পারে, তাহলে জনগণের আকাঙ্ক্ষা হাঁ দিতে হবে, হাঁ দেওয়া উচিত, এটাও বলতে পারে না। এটা একদম সাধারণ যুক্তিতে বা যতটুকু আমরা বুঝি। হ্যাঁ, তবে রাষ্ট্রের একটা সুচিন্তা আছে, যেহেতু রাষ্ট্রের যারা পরিচালনা করছে, যারা পরিচালনা কোনো দলের অংশী নয় বলে আমি এখনো ধারণা করি। অতএব মানে কোন দলের অংশী নয়, প্রত্যক্ষ অংশী নয় বলে আমি মনে করি। এই কারণেই হয়তো এই বুঝে হোক না বুঝে হোক এই আকাঙ্ক্ষাকে ধারণ করেই মূলত হয়তো এ ধরনের প্রচার। কিন্তু আপনি যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এদেশের সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দল জাতীয়বাদী দল বিএনপি ইতিমধ্যে তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন। আপনি যদি গতকালকে সমাবেশ দেখেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান চেয়ারম্যান, উনি কিন্তু হ্যাঁ ভোটের পক্ষেও ভোট চেয়েছেন। উনি ধানের শীষের পাশাপাশি এটাও এক ধরনের বড় ধরনের আমরা মনে করি যে এই যে সাধারণ মানুষের ভিতরে যে বিভ্রান্তি ছিল যে একটা দল হয়তো চাচ্ছে না, কিন্তু এই জায়গা থেকে এখনো আটকে আছে জাতীয় পার্টি হ্যাঁ ভোটের বিপক্ষে এখনো কথা বলে যাচ্ছেন। আমার মনে হয় এই জায়গায় রাজনৈতিক দলকে আপনি কি পরামর্শ দিবেন? এই জায়গাতে আমি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচয় দেব। এতদিন যাবৎ শুনি বিভিন্ন প্রভাকাণ্ডার কথা বললেন যে বিএনপি এটা চায় না, ওটা চায় না, জুলাইয়ের সনদ বাস্তবায়ন চায় না। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রনায়ক হিসাবে মানুষের যে যদি পালস আমরা না বুঝি, তাহলে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া যায় না। আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান এই সময়চ্যুতে যে ভোট ধানের শীষের আগেই বরং বলেছে যে আগে হ্যাঁ ভোটটা আমরা দেব সেই সনদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য। আমি মনে করি সব দলই বলা উচিত তাদের যে কর্ম পরিকল্পনা, তার সঙ্গে জুলাইয়ের যে মানে সনদের যেন কোনো পরিপন্থী যেন কোনো কার্যক্রম কেউ মানে দলের সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন পর্যন্ত যে কোনো দলেরই কেউ যেন এর ব্যত্যয় না ঘটায়, তাহলে আলটিমেটলি আমাদের অ্যাকচুয়াল যে রাষ্ট্র ব্যবস্থা সঠিক, সুন্দর এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী দিনে। এই জন্য জনাব তারেক রহমানকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। সবার মধ্যে জনাব তারেক রহমানকে নিয়েও তো অনেক প্রভাকাণ্ডা ছিল। আমার বিশ্বাস যে বাংলাদেশের জনগণ তার কথায় বিশ্বাস রাখে এবং উনিও আমার বিশ্বাস যে বাংলাদেশের আকাঙ্ক্ষা কি সাধারণ জনগোষ্ঠীর, নট অনলি দল, একটা দলের আকাঙ্ক্ষা নয়, বাংলাদেশের আকাঙ্ক্ষা কি উনি ধারণ করেন, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে উনি সময়োচিত পদক্ষেপ কার্যক্রম প্রত্যেকটা সেক্টর যেন জনগণ থেকে উৎসরিত স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য উনি উদ্যোগ নেন। এখন এই মুহূর্তে আপনি জানেন যে মাত্র 11 দিন মাত্র ভোটের বাকি। এই জায়গা থেকে আপনি যে সাম্প্রতিক সময়ে দেখলাম শেরপুরে একটা সহিংসতা হয়েছে, ভোলায় সহিংসতা হয়েছে। আসলে সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন, যে এর আগে নির্বাচনের যে বিগত নির্বাচনগুলোর মতো নাকি এর চেয়ে আর ভালো দেখছেন? আমি মনে করি যে সাধারণ যে জন আকাঙ্ক্ষা এখানে মানে প্রতিফলিত দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু ওভারঅল সবাই কিন্তু তাকিয়ে আছে বাংলাদেশের মানে যে মানে শাসনভার কারা নিতে যাচ্ছে। এটা আমি মনে করি, বিশ্বাস রাখি যে একদম সুশৃঙ্খলভাবে এটা অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত ওই ধরনের বড় কোনো অঘটন আমরা দেখতে পাইনি। তবে একটা জায়গাতে আমরা একটু বিব্রতকর লাগে মাঝে মধ্যে, যে আমরা পুরাতন ধারায় যেন একে অপরের একদল আর এক দলের যেন মানে চরিত্র হননে যেন ব্যস্ত না হয়ে পড়ি। এটুকু জায়গা আমরা একটু আছে, কনফ্লিক্ট আছে আমার সঙ্গে। আমি মাঝে মধ্যে যুদ্ধ করি। আমাদের পরিবর্তন মানে কি, ভাষার পরিবর্তন আমরা চাই। আমরা দলের দৃষ্টিভঙ্গিও আমরা বলবো না, আমরা বাক্য বিনিময়ে যেন মানে এটুকু আমরা পার্সোনালি কাউকে আঘাত না করি। এই পার্সোনাল আঘাত থেকে কিন্তু সংঘর্ষের উৎপত্তি হয়। প্রত্যেকটা মানুষের আত্মসম্মানকে সম্মান দিতে হবে। আমি বিশ্বাস করি আমরা যারা যদি প্রতিদ্বন্দ্বী হই, সেখানে আমাদের সহমর্মিতার জায়গাটা থাকতে হবে, আমরা শ্রদ্ধার জায়গাটা থাকবে। আমার কাছে মনে হচ্ছে ওভারঅল বাংলাদেশে একটা ভালো ইলেকশন এবার মানুষ দেখবে। যে দলই ক্ষমতায় আসবে তারা শাসন করবে। আমার একটাই পরামর্শ বলবো না, আমার অনুভূতির কথা বলবো, যেন
রাষ্ট্রের ভার নেওয়া এবং ছাড়া এর মধ্যে সুন্দর একটা মেলবন্ধনের জায়গা তৈরি হয় আগামী দিনে। আমরাও সেরকমই চাই। আমরা আরেকটু ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হলো আপনি ধরেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলো, সবাই নিজ নিজ ভোট দিতে পারলেন, দীর্ঘদিন যারা ভোট দিতে পারলেন না তারাও এবার ভোট দিতে পারলেন, তাহলে পরে আপনি বলেন তো যে এই বছর কে কোন কয়টা আসন পেতে পারে, আপনার মানে প্রেডিকশনটা কি হতে পারে? আচ্ছা, এই প্রেডিকশনটা আসলে খুবই বলা মুশকিল। সম্ভাব্য মানে এখানে সম্ভাব্য বলতে সর্ববৃহৎ দল, মানে আমার দৃষ্টিতে যদি বলি, এই যে বাংলাদেশ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটা পারসেপশন ক্রিয়েট হচ্ছে, হয়তো বিএনপি আসবে, হয়তো অন্য কোনো দল, হয়তো আলটিমেটলি এখন যে ফাঁসিবাদী আমরা নিয়ে ব্যস্ত ছিলাম তারা তো এখন নাই। আলটিমেটলি এখন চয়েসের জায়গা, গণতান্ত্রিক যে প্রতিফলনের জায়গা, এটা সাধারণ অর্থে যদি আমরা এক বাক্যে বলি এটা বলা ঠিক হবে না, তবে সবাই সমাজের যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির উপর আমি মনে করি, বিশ্বাস করি, কোনো জরিপ নয়, এই ইন্ডিভিজুয়াল জরিপে আসলে আমরা বিশ্বাস করতে চাইও না। মানুষের হৃদয় জয় করবার যে জরিপ, হৃদয় জয় করতে পারবে এমন আস্থা যারা রাখতে পারবে, আমি মনে করি জনগণ সেদিকেই ধাবিত হবে এবং জনগণ তাদেরকেই বেছে নেবে। আমরাও সেই প্রত্যাশা করি, যারা এই দেশটাকে চালাতে পারবে, জনগণকে মুক্তি দিতে পারবে এই দুঃশাসন থেকে, এবং যারা দেশকে এগিয়ে নিতে পারবে, সেই প্রত্যাশায় আমরা আছি। দর্শক, আমরা কথা বলছিলাম আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, হ্যাঁ এবং না ভোটের পক্ষে আসলে যাওয়া কাদের উচিত, যাওয়া উচিত না। জনাব ইসরাফিল রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।